এই ছেলে কে তুমি? কলেজে নতুন নাকি? জি, আমাকে বলছেন আপু? হ্যাঁ, আমি কলেজে নতুন। এই কথা বলে আরিয়ান মাথা নিচু করে ক্লাসের দিকে চলে গেল। চোখে একরকম ভদ্রতা, কণ্ঠে লাজুক ভাব, আর মুখে শান্তি, যেন পুরো পৃথিবীটা তার ভেতরে চুপচাপ বসে আছে। যাই বলিস হাফসা, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম। জুনিয়র না হলে আমি তো প্রেমে করে ফেলতাম। তোরাও পারিস, একটা ছেলে মাত্র জয়েন করলো আর তোরা সবাই মিলে প্রেমের ফাঁদ পাতা শুরু করলি। আর ও কি আমাদের সমবয়সী নাকি যে প্রেম করবি? ও আমাদের জুনিয়র, ও কথাটা মাথায় রাখিস। তোর কোথায় কিন্তু অন্য মানে আছে। আপু, তুই ওকে খেয়াল করেছিস তাই না? কি যে বলিস না, আমি সিনিয়র ও জুনিয়র, আমাদের মধ্যে খেয়াল করা বলে কিছুই হয় না, বুঝলি? হাফসা যতই অস্বীকার করুক, সেদিন থেকেই আরিয়ানের চোখে সেই নীরব শান্তি ওর মনে গেঁথে গেল। সে বুঝে উঠতে পারল না কেন ছেলেটার সরল উত্তরটা বারবার মনে পড়ছে। এই শোনো, তোমার নাম কি? আরিয়ান, আপনি হাফসা আপু তাই তো? তুমি চেনো আমাকে? কে না চেনে, আপনার নামই তো কলেজে প্রথম শুনেছি। বাহ, নামেই পরিচিত আমি, ভালো ব্যাপার। তুমি তো বেশ মিষ্টি করে কথা বলো জানো। আমার কথা বলার তেমন অভ্যাস নেই আপু। ঠিক আছে, এখন থেকে আমার সাথে কথা বলার অভ্যাস করো। আমি কিন্তু সহজে জুনিয়রদের ছেড়ে দেই না। আরিয়ান হেসে কিছু না বলেই চলে গেল, কিন্তু হাফসা বুঝে গেল ওর চুপ থাকা মানেই অস্বীকার না, বরং এক ধরনের মিষ্টি সম্মতি, যা না বলেও অনেক কিছু বলে দেয়। আরে আরিয়ান না, লাইব্রেরিতে কি করতেছো? এই তো আপু, একটা বই খুঁজতে আসছিলাম। যাবার সময় বাড়িতে নিয়ে যাব তো, কিছু বলবেন আমাকে? কি আর বলবো তোমাকে বলো, তুমি তো চোখের ভাষা বুঝতে পারো না, মনের ভাষা কি করে বুঝবে বলো? দেখুন আপু, আপনি আমার সিনিয়র, তাই আমাকে এমন কোনো কথা বলবেন না যাতে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাই। না না, তোমাকে আমি তেমন কিছুই বলবো না যাতে তুমি বিরক্ত বোধ করো। সব কথা কি মুখে বলা যায়? ইশারাই বুঝে নিতে হয়। আসলে আপু, আমি মুখের কথাই ঠিকঠাক বুঝতে পারি না। তুই সারার কথা কিভাবে বুঝবো বলেন? আমি চুপচাপ থাকতে বেশি পছন্দ করি, বেশি কথা বলতে আমার ভালো লাগে না। কিন্তু হাফসার তো মনে অন্য কিছু চলছে। আরিয়ানের ওই হাসি দেখলে যেন তার বুক ধুকপুক ধুকপুক করে ওঠে, কিন্তু সে প্রকাশ করে না। কি রে, তুই আরিয়ানের প্রেমে ডুবে হাবুডুবু খাচ্ছিস নাকি? প্রথমে তো আমাদের খুব জ্ঞান দিচ্ছিলি ও জুনিয়র, কিন্তু এখন তো দেখতেছি তুই ওকে দেখে পাগল হয়ে গেছিস। ব্যাপারটা কি হ্যাঁ? আরে তোরাও না, কি যে সব যাতা বলিস, যে দুনিয়ার ছেলেদের একটু টাইট না দিলে কি হয়? রোমান্টিক কথা বলায় মানুষের তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, এমন তো কিছু না। বুঝি বুঝি, সব বুঝি। আমরা তোমার মনে যে কি চলছে সেটা আমি ভালো করেই জানি। তোমাকে তো আজ আমি নতুন করে চিনছি না, তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। তুমি কেন মেয়ে আরিয়ানের জন্য তোমার ভিতরটা আনচান আনচান করে সেটা আমরা ভালো করেই বুঝি। আচ্ছা যাই হোক, আর কথা বলিস না। আরিয়ান এমনিতেও আমাকে দেখে অনেক লজ্জা পায়, ওর সাথে তো বেশি একটা কথা বলার সুযোগও হচ্ছে না। কথা বলতে পারলে তো একটু টাইট দিতে পারতাম, তার আগে যেমন লজ্জায় লাজুক হয়ে যায়। হবে হবে, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। জুনিয়র তো, তাই সিনিয়র আপুদের সাথে কথা বলতে একটু লজ্জা তো পাবে। আর তুই যেমন রোমান্টিক কথাবার্তা বলিস তাতে তো লজ্জা বেশিই পাবে। এ অবশ্য কথা খারাপ বলিস নাই, আমি ওকে এভাবেই রাজি করাবো, সমস্যা নেই। ওকে আমি আরো বেশি রোমান্টিক কথা বলবো, যাতে ও আমার প্রতি নরম হয়ে যায়, আমার প্রতি ওর একটা ভালোবাসা কাজ করে। হাফসা আসলে বুঝতে পারছে না এই ছেলেটা কি আসলেই তাকে দূরে দূরে রাখতে চায়, নাকি নিজের মনটাকে বোঝাতে চাচ্ছে যে ও ভয় পাচ্ছে। এই আরিয়ান, কি ব্যাপার, বাসায় যাচ্ছ নাকি, নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ? কি যে বলেন আপু, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আসলে আমার এখনও কাউকে সেরকম পছন্দই হয়নি। তাই নাকি? কিন্তু তোমাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তোমার গার্লফ্রেন্ড নেই। তোমাকে উপর থেকে দেখে মনে হয় খুব গম্ভীর থাকো তুমি, কিন্তু তোমার ভেতরে বোধ হয় অন্য কিছু চলে। এই প্রথমবার আরিয়ানের মুখে হালকা হাসি ফুটল। হাফসা জানলো তার উপস্থিতি শুধু বিরক্তির কারণ নয়, বরং অচেনা আনন্দেরও সূত্র। পরের দিন ক্লাসরুমে আরে আরিয়ান, কেমন আছো, পড়তেছো নাকি? তা তোমার পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, ভালো চলতেছে আপু, তবে কিছু কিছু বিষয় একটু বুঝতে সমস্যা হচ্ছে, তাই আর কি।
বোঝার চেষ্টা করতেছি। ওহো, আমাকে বলবে তো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তা আমি কি তোমার পাশে বুঝতে পারি? বসে বুঝিয়ে দেই। জি আপু, কেননা আপনি যদি চান বসেন, সমস্যা কি? আমি আপনার জুনিয়রদের থেকে কেউ পারমিশন নেয়? পারমিশন নিব তো আমি আপনার কাছে বসে। আপনি এটা হলো ছোট স্বীকৃতি। ধীরে ধীরে ও আমাকে বুঝতে পারবে, ও আমার মনের কথা বুঝে ফেলবে। আমি কি চাই, এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের মধ্যে রোমান্টিক টান তৈরি করছিল। হাফসা আরো সাহসী হয়ে উঠছে, আরিয়ান আরো সংযত। তাদের চোখে চুপচাপ ভাষা দিয়ে কথা বলছে, যার কোনো শব্দ প্রয়োজন নেই। কিরে হাফসা, তুমি তো দেখতেছি একটু বেশি ঘেঁষাঘেঁষি করতেছো। আরিয়ানের সাথে এইভাবেই চালিয়ে যা। আমি জানি আরিয়ান সহজে প্রেমে সাড়া দেবে না, তবুও আমি থামবো না। প্রথম দিন প্রতিটি ছোট দেখা, প্রতিদিন প্রতিটি ছোট দেখা, প্রতিটি কথায় আমার ভালোবাসা ধীরে ধীরে আরিয়ানের হৃদয়ে পৌঁছাবে। আরিয়ানের প্রতি হাফসার ভালোবাসা যেন শুধু বেড়েই চলেছে। আরিয়ানের চোখের চাউনি, তারই মুখের মিষ্টি হাসি, সবই তার অনেক ভালো লাগে। এই আরিয়ান, আজকে তুমি এত চুপচাপ কেন? কোনো কথাই বলতেছো না, মাথা নিচের দিকে নামিয়ে বসে আছো, কি ব্যাপার, কিছু হয়েছে? আপু, আমি তো সব সময় চুপচাপ থাকতেই পছন্দ করি। আমার বেশি কথা বলতে ভালো লাগে না। তাই নাকি? আমি তো ভাবছিলাম আমার উপস্থিতিতেই তুমি কথা হারিয়ে ফেলো। সবাই তো আপনাকে পছন্দ করে আপু, আমিও ব্যতিক্রম নই। তবে দূর থেকে দেখা আমার বেশি পছন্দ। দূর থেকে দেখা মানে তুমি কাছে আসতে চাও না? আমি তো চাই তুমি আমার কাছে আসো, আমার চোখে চোখ রেখে কথা বলো। না আপু, দূরত্বে থাকলে শ্রদ্ধা বাড়ে, কাছে গেলে সেই শ্রদ্ধা হারিয়ে যেতে পারে। তাই আপাতত কাছে না যাওয়াই ভালো। দিন যত যাচ্ছে হাফসা তত বেশি বুঝতে পারছে আরিয়ান কোনো সাধারণ ছেলে নয়। চুপচাপ ভদ্র, কিন্তু ভিতরে এক অদ্ভুত গভীরতা, যে কারো প্রশংসা শুনে গলে যায়। কিন্তু এই ছেলেটা যতটা কাছে যাও ততটাই দূরে সরে যায়। এই আরিয়ান, তুমি ক্যান্টিনে খেতে আসছো নাকি? না আপু, এমনিতে একটু বসে আছি। আপনি কিছু খাবেন নাকি? তাহলে আমি কি তোমার পাশে বসতে পারি? তোমার সাথে কিছু কথা ছিল। জি আপু, অবশ্যই। কেন না, বসেন। সামান্য বসার জন্য কেউ আবার পারমিশন নেয় নাকি? কি বলবেন বলেন। সব মেয়ে কি তোমার কাছে শুধু আপু নাকি? কেউ একটু বেশি কিছু হতে পারে না? আমার সাথে একটু আপু ছাড়া কথা বলা যায় না? কেন আপু, আপনি হঠাৎ এমন কথা বলতেছেন কেন? আপু, ডাক কি খারাপ নাকি? এমনিতেই কখনো মনে হয় তুমি যতটা শান্ত ততটা ভেতর থেকে নরম, কিন্তু তুমি কাউকে বুঝতে দিতে চাও না। তুমি চাও না কেউ তোমার ভেতরে ঢুক, তাই না? সবাই ঢুকতে চায় না আপু, কেউ কেউ শুধু দরজায় দাঁড়িয়ে থাকতে ভালোবাসে। আর যদি কেউ ভেতরে ঢুকতে চায়, তখন তুমি কি করবে? তাকে কি তুমি আপন করে নিবে নাকি দূরে ঠেলে দিবে? মনের মতো মানুষ হলে ভিতরে ঢোকার অনুমতি নিতে হয় না, এমনিতেই মনের সাথে গেঁথে যায়। সেদিন হাফসা বুঝলো এই ছেলেটাকে জয় করা সহজ হবে না, কিন্তু সে থামবে না। প্রেমের এই যুদ্ধ এখন তার নিজের জন্যও দরকার। আরে আপু, আপনি ভিজে ভিজে আসছেন, আপনার ছাতা কি হয়েছে? এই নিন, আমার ছাতা নেই, আপনি ভিজে গেলে আপনার ঠান্ডা লেগে যাবে তো। তুমি আমাকে ছাতা দিয়ে দিলে, তুমি নিজেও তো ভিজে যাবে। আমি ছেলে মানুষ, আমি বেঁচে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ভিডিও দেখাটা আমার জন্য অনেক কষ্টের। তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? এটা ভাবতেও আমার অবাক লাগছে, বিশ্বাসই হচ্ছে না। সঠিক বলতে পারছি না, কিন্তু হয়তো। আর আপনাকে নিয়ে কি আমি চিন্তা করতে পারি না? যতই হোক আপনি আমার সিনিয়রদের জন্য এইটুকু সম্মান তো করতেই পারি। বৃষ্টির ফোঁটার মতোই সেই শব্দগুলো পড়ল হাফসার মনে প্রথমবার। আরিয়ান স্বীকার করলো তার ভিতরে হাফসার জন্য ভালোবাসা জমতেছে। হাফসা হেসে বলল, যেদিন আমাকে আপু নয় হাফসা বলবে, তখনই বুঝবো আমার জন্য তোমার মনের ভেতরে একটু একটু করে ভালোবাসা জন্মাচ্ছে। ভালোবাসা তো এত সহজে হয় না, ভালোবাসার সময়ের ব্যাপার। সময় বলে দিবে কে কার হবে। তুমি কি লাইব্রেরিতে সবসময় একা একাই বসে থাকো? হ্যাঁ, এখানে মনোযোগ ভালো থাকে, কিন্তু আপনাকে দেখলে আমার মনোযোগের বিঘ্ন ঘটে। তাই নাকি? আমি তো চাই আমাকে দেখে তোমার মনের ভেতরটা কেঁপে উঠুক। এই ছোট্ট কথোপকথনেই একটা অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। আরিয়ান চুপচাপ থাকলো, কিন্তু তার চোখে একটা অস্বীকার করা আগুন জ্বলে। হাফসা জানলো এটাই এটাই প্রেমের প্রথম ধাপ।
আরিয়ান, তুমি কি চাও না আমি তোমার কাছাকাছি থাকি, তোমার সাথে হেসে হেসে কথা বলি, তোমাকে একটু জড়িয়ে ধরি? তুমি কি চাও না? কি বলতেছেন আপু আপনি? আমার সিনিয়র আপনি, এমন কথা বললে আমি তার উত্তর কিভাবে দেব বলেন? তুমি আমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো লাগে। মনে হয় তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, কিন্তু তুমি তো সেটা চাও না। আপু, এগুলো নিয়ে আর এখন কথা না বলি, অন্য কোনো সময় এটা নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তাহলে চলো কালকে আমরা দেখা করি। কালকে তো কলেজ বন্ধ। দেখো, দেখা করা যায়, কিন্তু লোকে দেখলে কি ভাববে? আপনি আমার একজন সিনিয়র। শোনো আরিয়ান, বারবার এমন সিনিয়র আপু এগুলো বলে লজ্জা দিও না প্লিজ। আর লোকে কি বলবে সেটা ভেবে কি ভালোবাসা হয়? তুমি আর আমি একসাথে ঘুরবো, এখানে অন্যের কথায় কি আসে যায়? ঠিক আছে আপু, তাহলে কখন ঘুরতে যাবেন আমাকে বলেন, আমি সেই সময় বের হব। একটা কাজ করি, চলো কালকে 2টা-3টার দিকে বের হব, একটু ঘোরাঘুরি করে তারপর দুজন মিলে ফুচকা খাবো। ঠিক আছে আপু, তাইলে কালকে আমি ঠিক সময় বের হব। আরিয়ানের চোখে মুখে স্পষ্ট হাফসার প্রতি তার পরিমাণ কি টান, কিন্তু সে তাকে বুঝতে দিচ্ছে না। হাফসাও তার চেষ্টার কমতি রাখতেছে না। হ্যালো আপু, আমি তো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? একটু তাড়াতাড়ি আসুন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। আমি বড় হয়েছি, আমার বেশি সময়, আমি বের হয়েছি, আমার বেশি সময় লাগবে না, তুমি আর একটু অপেক্ষা করো। আরিয়ান একটি গাছের সামনে দাঁড়িয়ে আছে। হাফসা আরিয়ানকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণের জন্য মনে হলো সময় যেন থমকে গেছে। কি করতেছো আপু? চারপাশে অনেক মানুষ, তার মধ্যে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে এটা কি ঠিক হচ্ছে বলো? কোনটা ঠিক কোনটা ভুল আমি ভাবতে পারছি না। আমার মন বলেছে, মন তোমাকে জড়িয়ে ধরতে চায়, আমার হৃদয় তোমাকে ছুতে চায়। আমার হৃদয়ের কম্পন কি তুমি শুনতে পাও না? তোমাকে জড়িয়ে ধরার মাঝে এক অদ্ভুত শান্তি খুঁজে পেলাম, এমন শান্তি আগে কখনো পাইনি। আপনি পারেনও, চারপাশে অনেক মানুষ, আপনি কি সেটা দেখতে পারতেছেন না? আমাদের ফ্যামিলিকে যদি কেউ বলে দেয় তাইলে আমাদের কি অবস্থা হবে সেটা তো আপনি ভালোই বুঝতে পারতেছেন। ভাবলে ভয় পেতে হয় না, ভয়কে জয় করতে হয়। আমি তোমাকে ভালোবাসি, এর ভেতরে আমি ভয়কে নিয়ে আসতে চাই না। লোকে যা বলে বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। আমি শুধু তোমাকে পেতে চাই, তোমার বুকে ঘুমাতে চাই। আমাদের পরিবার আমাদের এই বিয়ে কখনোই মেনে নিবে না, কারণ আপনি আমার চেয়ে সিনিয়র। আমাদের এই ভালোবাসা কেউ মেনে নেবে না। আমাদের মধ্যে অনেক বড় একটা গ্যাপ আছে, সেটা আপনাকে বুঝতে হবে। দেখো আরিয়ান, পরিবার আজ নয় কাল আমাদের এই ভালোবাসা অবশ্যই মেনে নিবে। আমার পরিবারের প্রতি আমার বিশ্বাস আছে। আমার পরিবার যদি না মানে, আমি তোমার হাত ধরে আসতে দুবার ভাববো না। কি বলতেছো এইসব আপু? আমি আমার পরিবারকে ছাড়া বিয়ে করতে পারবো না। আমার পরিবারের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তারা আমাকে অনেক ভালোবাসে। তাদের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। আচ্ছা, এখন আপাতত এগুলো নিয়ে ভেবো না, পরের বিষয় সেগুলো পরে দেখা যাবে। এখন ঘুরতে এসেছি, দুইজন দুই দিকে একটু সময় দেই। হাঁটতে হাঁটতে হঠাৎ হাফসা আরিয়ানের হাত শক্ত করে ধরে ফেলল। হাফসা এই বিষয়গুলো আরিয়ানের যেন ভালো লাগতে শুরু করলো, আর আরিয়ান ভীষণ এনজয় করছিল। আরিয়ান, একটা তো অঘটন মনে হচ্ছে ঘটেই গেল। কি বলেন আপু? কি হয়েছে আপনার? কথার তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আর পাগল, ওই দেখো আমার বড় ভাই আসতেছে, আজকে আমার খবর আছে। আরিয়ান, তুমি কিন্তু ভয় পেও না, আমি বিষয়টা দেখতেছি। কিরে হাফসা, তুই এখানে কি করছিস? আর এই ছেলেটাকে? ভাইয়া, ও আমার কলেজে পড়ে, আমার জাস্ট ফ্রেন্ড। ওকে সাথে নিয়ে একটু ফুচকা খেতে আসছি। দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে তোরা দুজন একই ডিপার্টমেন্টে। দেখে তো মনে হচ্ছে ও তোর জুনিয়র। এটা কেমন কথা ভাইয়া? জুনিয়র হলে কি ফ্রেন্ড হওয়া যাবে না নাকি? আর আমার আর আরিয়ানের বয়সের ডিফারেন্স বেশি না। জি ভাইয়া, আমরা জাস্ট ফ্রেন্ড। আপনি যা ভাবতেছেন তেমন কিছুই না। আমরা জাস্ট একটু ঘুরতে আসছি। আর হাফসা ফুচকা খেতে চাইলো, তাই এখানে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু পরে যেন অন্য কোনো কিছু হয়ে না যায়, মাথায় রেখো। আগেই তোমাদের সাবধান করে দিলাম। কথাগুলো বলেই হাফসার ভাই চলে গেল, আর হাফসা এদিকে হেসে উঠল। আরিয়ান তা দেখে অবাক হয়ে গেল হাফসার এমন কাণ্ড দেখে।
কি ব্যাপার আপু, আপনি এমন হাসছেন কেন? আপনার ভাই দেখে ফেলছে? আপনার তো ভয় থাকবার কথা তো নয়, আপনি হেসে পাগল হয়ে যাচ্ছেন। ঘটনাটা বুঝলাম না। কেন হাসতে কি এখন লাইসেন্স নিতে হবে নাকি? আর হাসছি আমি তোমার অমন গম্ভীর মুখ দেখে। তুমি মনে হয় অনেক ভয় পাইছো, ঠিক না? আরে না আপু, তেমন কিছুই না। আর আপনার বড় ভাই বলে কথা, ভয় তো একটু হবেই। তাই বলে এমন করে হাসবেন? ঠিক আছে, বুঝতে পারছি। তবে তুমি কিন্তু অনেক ভীতু, আজকে সেটা বুঝতে পারলাম। আর আরেকটা বিষয় কি তুমি খেয়াল করেছো? ভাইয়ার সামনে তুমি কিন্তু আমাকে তুমি করে কথা বললে। না আপু, আমি মোটেও ভীত নই। আপনার ভাই যেমনভাবে প্রশ্ন করতেছিল তাই একটু ঘাবড়ে গেছিলাম। আর আপনাকে তুমি বলার জন্য সরি। আসলে আপনার ভাইকে দেখে মাথা কাজ করছিল না, তাই বলে ফেলছি। আরে আশ্চর্য, তুমি আমাকে সরি কেন বলতেছো? তুমি আমাকে আপনি না বলে তুমি বলছো, এইটার কারণে আমি অনেক খুশি হয়েছি। তোমার মুখে তুমি শুনতে পেরে আজকে অনেক ভালো লাগলো। মনটা কেমন জানি হালকা হয়ে গেল। এখন থেকে আমাকে তুমি করেই বলবে। না না আপু, কি বলছেন এগুলো? আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনাকে তুমি করে বলা যায়? তুমি তো আমাকে আর একবার আপনি করে বললে। তাহলে আজ থেকে তোমার সাথে আমি কথা বলবো না। তুমি কি চাও আমি তোমার সাথে কথা না বলি? আমার মনে হচ্ছে তুমি এটাই চাও, তাই জন্যই তো চুপ করে আছো। হাফসার কথাগুলো শুনে আরিয়ান অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। হয়তো মনে মনে আরিয়ান হাফসাকে চায়, তাকে নিজের করে পেতে চায়, কিন্তু সে সেই কথা হাফসাকে বুঝতে দেয় না। আপনি বোঝার চেষ্টা করতেছেন না কেন? আপনি আমার বয়সে বড়, আমাদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না। তাছাড়া আপনার বড় ভাই, সে তো ভুলেই গেল যে ফ্রেন্ড বাদে অন্য কোনো সম্পর্কে যাতে না গড়ায়। আপনার ভাই যদি জানতে পারে তাইলে কি হবে বুঝতে পারতেছেন? দেখো, আমি কিন্তু হিসাবের খাতা খুলে বসি নাই যে তোমার সাথে হিসেব করে করে আমার প্রেম করতে হবে। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, ব্যাস এটাই শেষ কথা। আর আমি কাউকে ভয় পাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার মাথায় এখন একটু গরম আছে তো। এখন বাড়ি যান, আবার কালকে দেখা হবে কলেজে, তারপর কথা হবে। ঠিক আছে, সমস্যা নেই। কালকে যেন আমি হ্যাঁ শুনতে পারি। আশা করছি তুমি আমার মন ভাঙবে না। মেয়েদের কিন্তু কষ্ট পেতে দিতে হয় না, এটা মাথায় রেখো। ঠিক আছে ঠিক আছে, এখন বাসার দিকে যান, কালকে ক্যাম্পাসে দেখা হবে। আর আমাকে একটু সময় দিন, তারপরে আমার ডিসিশনটা আমি জানাতে পারবো। যে কোনো বিষয়ে এত তাড়াহুড়ো করা ঠিক না। তারপর তারপর এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, কারণ সারা জীবন কিন্তু এটার দায়ী বয়ে বেড়াতে হবে দুজনের। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কথা শেষ করে যে যার বাড়ির দিকে চলে গেল, কিন্তু আরিয়ানের মাথায় শুধু হাফসার কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। কালকে হাফসাকে কি উত্তর দেবে, আবার এদিকে তার পরিবারেরও চিন্তা হচ্ছে। কিরে আরিয়ান, শুনলাম কালকে নাকি তুই হাফসা আপুর সাথে ঘুরতে গেছিলি। ঘটনা কি? সত্যি নাকি? আমরা তো ভাবতেই পারছি না যে তুই এসে এমন ছক্কা মেরে দিবি। আরে তেমন কিছু না। ভাবো সেদিন বলল যে একটু ঘুরতে যাবে, তাই তাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। মেয়ে মানুষ, বুঝে যেত ফুচকা খাবে, সেই জন্যই গেছিলাম। বিয়ে তো কোট খেয়ে গেছিলাম প্রায়। বুঝি বুঝি, আমরা সবাই বুঝি। সিনিয়র আপুর সাথে চক্কর চলতেছে তোমরা তোমার। আমরা বুঝি না কিসের কাঠের কথা বলতেছিস। তোর বাবা দেখে ফেলেছিল নাকি? আরে না, হাফসা আপুর ভাই দেখে ফেলেছিল, তবে সেখানে তেমন একটা সমস্যা হয় নাই, কারণ হাফসার বিষয়টা হ্যান্ডেল করছিল, তাই বেশি একটা সমস্যা হয়নি। আমার তো ভয়ে কাজ শেষ হয়ে গেছিল। বলিস কি? তাহলে তোদের সম্পর্ক এতদূর চলে গেছে, আমরা তো ভাবতেই পারিনি। তাহলে সেই নিয়া আপুর সাথে প্রেম হয়ে গেল নাকি? তোর বিষয়টা একটু খুলে বল। আরে না, তুই যা ভাবছিস তা না। বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে। সে আমার সিনিয়র আপু, তার সাথে প্রেম করলে বিষয়টা কেমন দেখা যায়? পরিবার তো সেটা মানবে না। সিনিয়র মেয়ের সাথে সম্পর্ক, এটা কি ভাবা যায় বলতো? আরে বন্ধু, এগুলো নিয়ে প্যারা নিস না তুই। হাফসাপুকে হ্যাঁ বলে দে। যত যাতে সে তোকে প্রপোজ করছে, যত সে তোকে প্রপোজ করছে, আর তোকে তো প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। যতদূর আমি জানি, এই সুযোগটা হাতছাড়া করিস না বন্ধু। বিষয়টা তুই যত সহজভাবে নিচ্ছিস, বিষয়টা তত সহজ না হাফসা। তোর ভাইও দেখলাম অনেক রাগী। আর আমার বাবাকে তো তুই চিনিসই, জানিসই তো আমার বাবা কত
স্ট্রিক্ট। বন্ধু, আরে এগুলো নিয়ে প্যারা নিস না। সম্পর্কটা একবার জোড়া লেগে গেলে সেটা সহজেই কেউ ভাঙতে পারবে না। আর আমি তোর পাশে আছি। প্রয়োজন পড়লে হাফচাপুকে পালিয়ে নিয়ে গিয়ে তোর সাথে বিয়ে দিব। প্যারা নিস না, তুই শুধু হ্যাঁ বলে দে। আগে বিষয়টা দেখি। এত তাড়াহুড়ো করা ঠিক না, বিষয়টা অনেক সিরিয়াস। ভেবেচিন্তে তারপরে উত্তর দিব। হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক না বন্ধু, বিপরীত হতে পারে। বিশেষ করে আরিয়ান এবং আরিয়ানের বন্ধু দুজনে ক্লাসরুমে চলে গেল। আরিয়ানের চোখে মুখে চিন্তার ছাপ। সে ভেবে পাচ্ছে না সে কি করবে, হ্যাঁ বলবে নাকি না বলবে। এর মধ্যে হাফসা এসে হাজির। কি ব্যাপার আরিয়ান, মনে হচ্ছে খুব চিন্তায় আছো। কি হয়েছে তোমার? সব কিছু ঠিক আছে তো? আজকে কিন্তু তোমার সাথে আমার কথা আছে। ক্লাস শেষ করে মাঠে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে আমি দেখা করতেছি আপনার সাথে। আপনি ক্লাস শেষ করে গিয়ে বসেন, আমি আসতেছি। ক্লাস শেষ করে আরিয়ান মাঠের দিকে গেল। গিয়ে দেখে হাফসা বসে আছে। হাফসাকে দেখে আরিয়ান বুকের ভিতর কেমন জানি ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। কেন জানি না আজকে হাফসাকে দেখে আরিয়ানের মনে হচ্ছিল যে হাফসার প্রেমে পড়ে যায়। এতটাই সুন্দর লাজুক প্রকৃতির মেয়ে ছিল হাফসা। আরে আপু, এমন মুখ গোমড়া করে বসে আছেন কেন? কি হয়েছে? কোনো বিষয় নিয়ে চিন্তায় আছেন নাকি শুধু আমাকে নিয়ে ভাবছেন? তোমাকে কতবার বলেছি যে আমাকে আপু বলে ডাকবে না, তারপরেও তুমি আপু বলে ডাকবে। তুমি আমাকে আমার নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে, সেটা কি তুমি বুঝতে পারো না? তোমার মুখে হাফসা বলে ডাকার ভেতরে একটা অন্যরকম শান্তি কাজ করে। আসলে হয়েছে কি, আপনাকে প্রথম দিকে আপু বলতে বলতে একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই অভ্যাস থেকে বের হতে পারতেছি না। কিন্তু যদি বের হয়ে যায় তখন আপনি বিরক্ত হবেন না তো? কি বলতে চাই এসব? তুমি তো সেটাই চাই যে তুমি আমাকে তুমি করে বলো, আমার নাম ধরে ডাকো, আমার কোলে তোমার মাথা রাখো, আমার সাথে রোমান্টিকভাবে কথা বলো, আমার সাথে টাইম স্পেন্ড করো। আমি তো সেটাই চাই, বিরক্ত হবার প্রশ্নেই আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলো কি খাবে তুমি? ফুচকা খাবে, চটপটি খাবে নাকি অন্য কিছু খাবে বলো। আজকে তোমাকে আমি ট্রিট দিব। কালকে তো তুমি আমাকে ট্রিট দিয়েছো। আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে তুমি করে বলতেছো, যে কেউ তোমার কথার মায়ায় পড়ে যাবে। তোমার কথার ভেতরে জাদু আছে, আমার হৃদয়ে কমপক্ষে তুমি শুনতে পাচ্ছ। আমার বুকের ভেতর মুখে তুমি ডাক শুনে তবে কি আমি ভেবে নিব যে তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করেছো? আজকে আমি তোমাকে ট্রিট দিব। কিভাবে? তুমি তো আমাকে এখনো প্রপোজ করনি, তাহলে আমি কিভাবে তোমার প্রপোজের রিপ্লাই করব? তুমি তো সেই আটকে আছো, আপনি তুমি নিয়ে প্রপোজ করনি এখনো। মেয়েরা এমনই হয়, সব কথা মুখে বলতে পারে না, সেটা তোমার বুঝে নিতে হয়। এতদিন যাবৎ তোমার সাথে কথা বলতে চাই, তোমার সাথে ঘুরতেছি, তারপরেও তুমি বুঝতে পারো না তোমাকে আমি ভালোবাসি নাকি বাসি না। যদি নাই ভালোবাসতাম তাহলে তোমার জন্য তো পাগল হতাম না। তাইলে একবার বল, ভালোবাসি, তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার মুখ থেকে ভালোবাসা কথাটা শুনতে পারলে হয়তো হৃদয়ে প্রশান্তি মিলবে। ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। তুমি শুধু আমাকে তোমার করে রেখো সারা জীবনের জন্য। আমিও তোমাকে ভালোবাসি, লাভ ইউ টু। আর আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে আগলে রাখবো, তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। তোমাকে কখনো বুঝতে দেব না কষ্ট কাকে বলে। তোমাকে ভালো রাখতে যা যা করতে হবে স্মরণ করতে প্রস্তুত। শুধু তুমি আমার পাশে থেকো, দুঃখের সময় আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকো। অবশ্যই, আমি সারা জীবন তোমার পাশে আছি। তোমার সুখে দুঃখে সব সময় তোমার সাথেই আমাকে পাবে। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না যতদিন মৃত্যু না আসে। হাফসা কথাগুলো বলে আরিয়ানকে তার বুকে জড়িয়ে নিল। তাদের এই দুজন দুজনের প্রতি এমন ভালোবাসা দেখে তাদের বন্ধু বান্ধব আনন্দে উচ্ছ্বাস শুরু করলো। সিনিয়র আপুর সাথে জুনিয়রের প্রেম। হাফসা, তাইলে চলো আজকে দেখা করি, দুজন দুজনকে একটু সময় দেই, একে অপরকে আমরা বুঝি। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে বলো কখন দেখা করবে? আজকে তো বিকেল হয়ে এলো, এখন তো আর বেরোতে পারবো না। কালকে দেখা করি, কালকে কলেজে আসবো না। সবই তো ঠিক আছে, কিন্তু যদি আমরা কলেজে না আসি, তাইলে স্যার যদি বাড়িতে ফোন দিয়ে বলে দেয় যে আমরা কলেজে আসিনি, তখন কি হবে? না, এমন কিছুই হবে না। আর আমরা তো নিয়মিত ক্লাস করি, একদিন ক্লাসে না গেলে তেমন কোনো সমস্যা হবে না। এটা নিয়ে এত চিন্তার কিছুই নেই। তাহলে কালকে দেখা হচ্ছে নাকি বলো? ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো
আমি দেখা না করে পারি তোমার সাথে সময় কাটানো? আমার জন্য অনেক কিছু। কালকে তোমার জন্য কি গিফট নিয়ে আসবো বলো? না না, আমার জন্য কোনো গিফট আনতে হবে না, শুধু তুমি আসলেই হবে। তুমি আমার গিফট। তোমাকে দেখলে আমার অন্য কিছুতে মন বসবে না। গিফট দিয়ে আমি কি করব বলো? তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই আমি। তাই বুঝি? শুধু তোমার একলাই মন চায়? আমার বুঝি ইচ্ছা করে না তোমার বুকে মাথা রেখে ঘুমাতে? আমিও সেই সুযোগের অপেক্ষায় রইলাম। যেদিন সুযোগ পাবো সেদিন হাতছাড়া করব না। বাবা, কত রোমান্টিক হয়ে গেছো তুমি। কই, আগে তো এত রোমান্টিক ছিলে না। প্রথম প্রথম তো কথাই বলতে না লজ্জায়, আর এখন কত রোমান্টিক হয়ে গেছো। আমি চাই তোমাকে সুযোগ করে দিতে। তুমি কি সেই সুযোগ লুফে নিতে পারবে? অবশ্যই পারবো। কেন পারবো না? একটাবার সুযোগ দিয়েই দেখো না কি করি। আমি তোমাকে ভালোবাসায় পাগল করে রাখবো। তোমাকে ভালোবাসার অভাব কখনো বুঝতেই দেব না। কি ব্যাপার বন্ধু, আমি তোকে বুদ্ধি দিলাম আর এখন তোদের সম্পর্ক ঠিক হয়ে গেছে? হ্যাঁ, এখন আর আমাকে মনে নাই? আরে না বন্ধু, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। তুই হইলি আমার বেস্ট ফ্রেন্ড। তোকে আমি ভুলতে পারি বল? তাহলে তোরা একা একাই ঘুরতে যাবি? আমাদেরও সাথে নিয়ে যা। আমাদের তো ট্রিট দিলে ডেভিড, আমাদের তো ট্রিট দিলে না। তোর সাথে কিন্তু কথা ছিল ট্রিট দিবি, কিন্তু এখনো কিন্তু ট্রিট দিলি না। আরিয়ান, তাইলে চলো কালকে তোমার বন্ধুদের, আমার বান্ধবীদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেই, আর ওদের ট্রিটের আশাটা পূরণ করে দেই। নাকি তুমি কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছ হাফসা। তাইলে কালকে সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। সবাইকে ট্রিট দেওয়া হলে আমাদের দেখা করা হলো। যাক তাহলে আরিয়ান, তুই না বললেও ভাবি ঠিকই বললো। দেখ, ভাবির জন্যই আমরা ট্রিটটা পেলাম। ভাবি আমাদের ঠিকই মনে রেখেছে। তাই নাকি বন্ধু? দেখা যাবে। টাকা কে দেয়? তোর ভাবির কথা বলছে না? তোর ভাবি যদি টাকা না দেয় তখন তোদের টাকা দিয়ে আসতে হবে, বুঝলি হুমু? তুমি কি ভাবছো আমি টাকা দিব না? আমি ওদের ট্রিট দেওয়ার কথা বলেছি। আমিও ট্রিট দেব। সব টাকা আমার। তোমাকে একটা টাকাও দিতে হবে না। এটা কি বলতেছো তুমি? আমি থাকতে তুই বিল পেমেন্ট করবা? এটা তো হবে না। আমি সবাইকে ট্রিট দেব। যে যা খেতে চাই তাই খাওয়াবো, কোনো সমস্যা নাই। বলিস কি বন্ধু? যাক, অনেকদিন পর বেশ খাওয়া দাওয়া হবে। দেখিস আবার যেন বিল দেখে ভয় পাস না। সমস্যা নাই বন্ধু, তোরা যা খেতে চাস তাই খাওয়াবো, কোনো সমস্যা নেই। তাইলে কালকে দেখা হচ্ছে। সবাই একসাথে আড্ডা হবে, কথা হবে, খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে আরিয়ান। থাকো তাহলে, কালকে দেখা হবে। আরিয়ান ও হাফসার সম্পর্ক যেন আরো গভীর হচ্ছে। তারা দুজন দুজনকে আরো কাছে পেতে চাচ্ছে। পুরো ক্যাম্পাস চেনে গেছে তাদের এই সম্পর্ক। সবাই বিষয়টা খুব এনজয় করতেছে। হ্যালো হাফসা, কই তুমি? আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি রেস্টুরেন্টের সামনে, তাড়াতাড়ি আসো। এত তাড়াতাড়ি চলে গেছো? বাপ রে! তোমার বন্ধুরা সবাই আসছে কি? আমি আমার বান্ধবীদের নিয়ে আসতেছি, ওয়েট করো একটু। ওরাও আসতেছে, তুমি তোমার বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি আসো। তাদের ভালোবাসার কেমিস্ট্রি জমে ক্ষীর। আরিয়ান আর হাফসা একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতে পারছে না। এত আর্লি চলে আসছো তুমি? চলো গিয়ে ভেতরে বসি। ওরা সবাই ভিতরেই আছে, তোমার জন্য ওয়েট করতেছে। কিরে আরে, এমন তো কথাও ছিল না। তুমি তো হাফসাকে আপু বলে ডাকতে, আর এখন আপু গার্লফ্রেন্ড হয়ে গেল। বিষয়টা হজম হচ্ছে না। সবাই একটু হাসি হাসি ভাব। আপনার বান্ধবীর সৌন্দর্য, তার ওই মুখ ভরা হাসি তো আমাকে পাগল করে দিয়েছে, বুঝলা? এমনি এমনি তো আর পাগল হই নাই। আর তোমার বান্ধবী কি কম নাকি? আমাকে পাবার জন্য কী না করলো তার এই রকম পাগলামি। আর বেশ ভালো লাগে, তাই তো রাজি হয়েছিলাম, বুঝলেন? চলেন, অনেক হয়েছে। তোমাদের আর বকবক করতে হবে না। সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। সবাই একসাথে অনেক আড্ডা দিল। আরিয়ান আর হাফসার এরকম কেমিস্ট্রি যে জমে যাবে কেউ সেটা ভাবতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে সবাই একে অপরকে বিদায় দিয়ে যার যার বাসার দিকে চলে গেল। হ্যালো আরিয়ান, কি করতেছো? খাওয়া দাওয়া করছো তুমি? তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। তাই নাকি? দেখা করে আসছে এখন 1 ঘন্টাও হলো না, এর মধ্যে আমাকে দেখতে এত মনে চাচ্ছে। কি ব্যাপার বলো তো? কেন? তোমাকে দেখতে পারা কি কোনো অপরাধ নাকি? ইস, তোমাকে যদি একটা বার জড়িয়ে ধরতে পারতাম
পৃথিবীর সকল সুখ হয়তো তখনই পেতাম। আমার তো খুব ইচ্ছা করতেছে তোমাকে একটাবার দেখতে, কিন্তু কিভাবে সম্ভব? হলে তো অবশ্যই দেখা করতাম। এখন তো রাত হয়ে গেছে, তাই চাইলেও সম্ভব হবে না। অবশ্যই সম্ভব হবে, মন থেকে চাইলে সব সম্ভব। কোনো সময় তো মাথা খাটাও না, বুদ্ধ কোথাকার। একটাবার মাথাটা খাটাও, একটা উপায় বের করো। কি বলতেছো? কি উপায় বের করব? দিন হলে তাও একটা কথা ছিল, এখন তো রাত হয়ে গেছে, এখন দেখা করা সম্ভব না। সেটা তো তোমাকে বুঝতে হবে। আরিয়ান, একটা কাজ করতে পারবে? হাফসা বলো, কি কাজ করতে হবে? কঠিন কিছু বলো না, সহজ কোনো কাজই বইলো। এটা মোটেও কোনো সহজ উপায় না। আমার জন্য এইটুকু রিস্ক তুমি দিতে পারবে না। আমি যদি ছেলে হতাম কখনো এতক্ষণে তোমার সাথে চলে যেতাম না। চলে যেতাম, কিন্তু তুমি ছেলে হয়েও এত ভয় পাও। তুমি মনে হচ্ছে আমাকে হালকাভাবে নিচ্ছ। আমি মোটেও ভীতু নাই। কি করতে হবে বলো, কোথায় আসতে হবে? বাড়ির বাইরে দাঁড়িয়ে আমাকে কল করবে, আমি আসতে বলে তখনই বাড়ির ভেতরে আসবে। কি বলতেছো এগুলো? তোমার কি মাথা ঠিক আছে? এই রাতে তোমার বাড়িতে যাব, যদি তোমার ভাইয়া বাবা মাকেও দেখে ফেলে তাহলে কিন্তু কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে। কিছুই হবে না, তুমি সাহস করে চলে আসো। বাকি বিষয়গুলো আমি দেখতেছি, সমস্যা নেই। তোমার এ নিয়ে চিন্তা করতে হবে না। শুধু বাড়ির ভেতরে ঢোকার আগে আমাকে ফোন দিও, আমি বললে সাথে সাথে চলে আসবে। ঠিক আছে, তুমি যত বলতেছো আমি না এসে পারি, আসতেছি। 10 মিনিট সময় লাগবে, খুব বেশি হলে আমি তোমার বাড়ির পাশে তোমাকে ফোন দিতেছি। ঠিক আছে, আসো তাহলে, আমি তোমার অপেক্ষায় রইলাম। কয়েকদিনের ভালোবাসে তারা দুজন কখন যে একে অপরের এতটা কাছে চলে আসছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। হ্যালো হাফসা, আমি তোমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, তুমি বাইরে আসো। আমার বাড়ির ভিতর যাওয়া ঠিক হবে না, কেউ দেখে ফেললে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। না না, বাইরে দেখা করা যাবে না। কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হবে। আমি বললেই তুমি সোজা আমার ঘরে চলে আসবে, বুঝতে পারছো? কি বলতেছো এগুলা? তোমার মাথা ঠিক আছে তো? যদি তোমাকে আর আমাকে কেউ একসাথে দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? কিছুই হবে না, সমস্যা নেই। তুমি চলে আসো। বাড়ির ভেতরে এখন কেউ না, সবাই এখন ঘুমাচ্ছে। দরজা খোলা আছে, তুমি সোজা ঘরের ভেতরে চলে আসো। আরও একবার ভেবে দেখো, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দুজনকে একসাথে দেখে ফেললে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আরে তুমি এত চিন্তা করো না, তোমাকে যেটা বলতেছি সেটা করো। তুমি শুধু আমার রুমে ঢুকে পড়ো, এখন সবাই ঘুমাচ্ছে। হাফসার এমন সাহস দেখে আরিয়ান তো পুরাই অবাক। হাফসা কি করতে চাচ্ছে সেটা সে বুঝতে পারতেছে না। একটা মেয়ে মানুষ হয়ে এত সাহস দেখাচ্ছে। আরিয়ান রুমে ঢোকার সাথেই রুমের দরজা লাগিয়ে দিল, দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলো। তোমাকে জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, যেটা হয়তো আমি অন্য কোথাও খুঁজে পেতাম না। না, তোমাকে কাছে কি আমার এখন অনেক ভালো লাগতেছে। পৃথিবীর সব সুখ এখন আমার ঘরে। দেখো হাফসা, বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যদি আমাদের কেউ দেখে ফেলে তুমি কি হবে বুঝতে পারতেছো? তুমি এত টেনশন নিচ্ছ কেন? এখন কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে, আর আমাদের কেই বা দেখবে। দুজনে একটু গল্প করে তারপর তুমি চলে যেও। একটু ঘরের লাইটটা অন করো, তোমাকে একটু মন ভরে দেখি। মনে হচ্ছে কতদিন হয়ে গেছে তোমাকে দেখি না। তোমাকে অনেক দেখতে ইচ্ছা করছে। অন্ধকার তো, কিছুই দেখা যাচ্ছে না। এই না, লাইট অন করে দিলাম, এখন দেখো। তোমাকে দেখে মনে হচ্ছে ঘরের ভিতরে এক টুকরো চাঁদ উদয় হয়েছে। তুমি এত সুন্দর কেন বলো তো? তোমাকে দেখলেই শুধু দেখতেই মনে যায়। আমি এত সুন্দর কেন সেটা তো বলতে পারছি না, তবে সেটা আমার মা বলতে পারবে। মাকে ডেকে দিয়ে মার কাছে শুনুন। আরে পাগলি, একটা মুখে যা আসে তাই বলে দাও। তোমার মাকে ডেকে দিলে আমার হাড়গুলো ভেঙে হাতে ধরিয়ে দিবে। তাই হয়, তুমি হাজার হলেও এবারের একমাত্র জামাই, তোমাকে কে মারবে আমি থাকতে? এমন সাহস কারো আছে? তোমার কথার সাথে কেউ পারবে না, ঠিক বলছি না? তোমাকে কাছে পেয়ে অনেক ভালো লাগতেছে। তোমার বুকে একটু ঘুমাতে ইচ্ছে করতেছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার বুকের উপর ঘুমাই। আরে না, ঘুমানো যাবে না, পরে দুজনে ঘুমিয়ে থাকো। সকালে এসে তোমার মা ঝাড়ু দিয়ে পিটাবে আমাদের দুজনকে। যা মন চায় করুক, আমি তো ঘুমাবই। তোমার সাথে এমন একান্ত ব্যক্তিগত সময় কাটাতে পারবো ভাবতেও পারি নাই। তোমার মাঝে অন্যরকম একটা ব্যাপার আছে। ভালোবাসা যতই গোপন রাখা হোক, একদিন না একদিন আলোয় আসবেই। হাফসা আর আরিয়ানও জানতো এই সম্পর্ক চিরকাল লুকিয়ে রাখা যাবে না।
কিন্তু তারা বুঝতে পারেনি ভালোবাসার খবর একবার ফাঁস হলে কত বড় ঝড় বইতে পারে জীবনে। কি ব্যাপার, এত রাতে হাফসার ঘরে আলো হইতাছে? ও কি এখনো ঘুমায়নি নাকি? আজকে ওর খবর আছে। এত রাত জেগে কি করে? হাফসার মা জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে যে হাফসা একটা ছেলের বুকের উপরে ঘুমিয়ে আছে। হাফসার আম্মু এটা দেখে প্রচন্ড রেগে উঠল, কিন্তু তখন সে কিছুই বলল না, কারণ তার বাবা ভাই অনেক রাগী। এটা শুনলে হাফসাকে মেরে ফেলবে। হাফসা, এদিকে আয় তো। তুই এটা কি করতেছিস? একবার ফিরে দেখেছিস তুই রাতে কার সঙ্গে ছিলি? করে আমি কিন্তু সব দেখেছি। সত্যি করে বল, ছেলেটা কে? কই মা, আমি তো কালকে ঘরে একাই ছিলাম। তুমি কি আসতে কি দেখে ফেলেছো? আর এখন সে কি সব বলতেছো? বাদ দাও এগুলো। তুই কি আমাকে পাগল ভেবেছিস? আমি কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আমি সব দেখেছি। সত্যি করে বল কি ওটা, নইলে কিন্তু আমি তোর ভাইকে এখনই ডেকে বলতেছি। না না মা, তুমি ভাইয়া গেলে কেন আমি বলতেছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি তা কাউকে বলবে না। আগে বল, পরের বিষয় পরে। আর আমাকে শেখাতে হবে না কাকে কি বলতে হবে না হবে। মা, ওর নাম আরিয়ান, ও আমাদের কলেজে পড়ে, আমার জুনিয়রও। আমি ওকে খুব ভালোবাসি মা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর ও আমাকে প্রচন্ড রকম ভালোবাসে। তুমি কি ভাবছো হাফসা? এ বয়স এমন সম্পর্ক মানায়? তোমার বাবা যদি জানতে পারে এই কথা, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? তোমার ভাইয়ের কথা তো বাদই দিলাম, তোমার ভাইয়া শুনতে পেলে তোমাকে শুধু মেরে ফেলবে। তুমি তো ওর সিনিয়র, সবাই কি বলবে এখন সেটা একবার ভেবে দেখেছো? মা, আমি আরিয়ানকে অনেক ভালোবাসি, ও আমার জীবনের শান্তি। আরিয়ানকে না পেলে আমি মরে যাব। ওকে আমি অনেক ভালোবাসি, তুমি প্লিজ বাবার ভাইয়াকে রাজি করাও। চুপ করো বিয়াদব, আমি এসব কোনো কিছুই আর শুনতে চাই না। আর তুমি কাল থেকে কলেজ কিভাবে যা সেটা আমি দেখতেছি। কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, যতদিন আমি না বলি। ওদিকে আরিয়ানের বাড়িতেও খবর পৌঁছে গেছে। আরিয়ানের মা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু এক আত্মীয় বললেন, দেখেন ভাবি, ছেলেটা প্রেমে পড়ে গেছে। আপু বলে ডাকতো, এখন প্রেম করে। রাতে আরিয়ানের মা বসালেন ছেলেকে সামনে। তুই নাকি হাফসার সঙ্গে প্রেম করিস? ওই মেয়েটা তোর বয়সে বড়, তোর সিনিয়র একজন, তুই তার সাথে প্রেম করিস? তোর কিন্তু লজ্জা শরম বলে কিছু আছে? তোর বাবা যদি এটা জানতে পারে তাহলে তোর বাবা অনেক কষ্ট পাবে। হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি। হাফসাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি প্লিজ বাবাকে বলে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে বলো হাফসার বাবার সাথে। তুই জানিস মানুষ হাসবে, আপু ছিল, এখন প্রেমিকা। সমাজ এটা মানবে না, সবাই হাসাহাসি করবে। তোর যে বয়সে বড় তার সঙ্গে তুই কিভাবে প্রেম করতে পারলি? বয়সে ছোট হলেও একটা কথা ছিল, এই কাজটা করা তোর মোটেও ঠিক হয়নি। আমি জানি মা, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারি না। ওকে ছাড়া আমার বাসা অসম্ভব। আমি হাফসাকে বিয়ে করব। তুমি প্লিজ বাবার সাথে কথা বলো, ওই মানুষটা আমার শান্তি। মা মুখ ঘুরিয়ে ফেললেন, চোখে জল জমে উঠল। রাগ, ভয়, সমাজ সব মিশে এক অব্যক্ত অস্বস্তি। পরদিন হাফসা কলেজে যায়নি। আরিয়ান সারাদিন অপেক্ষা করে। যে বেঞ্চে ওরা প্রথম কথা বলেছিল সেখানে শুধু একটা শুকনো গোলাপ পড়েছিল। রাতের দিকে ফোনে মেসেজ আসে। মা রাগ করেছে, কিছুদিন কথা না বলাই ভালো। কালকে রাতে কথা সবাই জেনে গেছে। মা আমার সাথে অনেক রাগারাগি করেছে, তোমাকে ভুলে যেতে বলছে। না হলে ভাইয়া বাবাকে কথাগুলো বলে দিবে। ভাইয়া শুনতে পেলে তো আমাকে মেরে ফেলবে। হাফসা, শুরুতে তুমি তো বলেছিলে যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, আমাকে সবসময় তোমার কাছে আগলে রাখবে। তবে আজ কেন এমন কথা বলতেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভুলে যাচ্ছি না। শুধু ভাইয়ার ভয়ে কিছুদিন দেখা বা কথা কোনোটাই করতে চাচ্ছি না। কয়েকদিন গেলে সব এমনিতেই ঠিক হয়ে যাবে। আরিয়ান ফোনটা শক্ত করে ধরে রাখে। চোখ ভিজে যায়, বুকটা ভারী হয়ে যায়। দিন যায়, সপ্তাহ যায়, হাফসা আর আরিয়ানের দেখা হয় না। কলেজে সবাই কানাঘুষা শুরু করে, ওদের প্রেম শেষ। কিন্তু প্রেম কি এত সহজে শেষ হয়? না, সেটা শুধু লুকিয়ে যায় সময়ের ভেতরে। বেশ কিছুদিন পর একদিন কলেজের লাইব্রেরিতে আরিয়ান বসে নোট লিখছে। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা হাফসাকে দেখে চমকে ওঠে। তুমি এসেছো? এতদিন পর আসার কি দরকার ছিল? আমার সামনে না আসলেও পারতে। শুধু আবেগটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমাকে ভুলে থাকতে পারো। তোমার তো কোনো সমস্যা হয় না আমার মতো। মা একটু শান্ত হয়েছে,
এখন আর আগের মতো তোমার আর আমার কথা বলে না, এখন আগের চেয়ে অনেক শান্ত হয়েছে, তাই সার্টিফিকেট আনতে এলাম। দুজনেই কিছুক্ষণ চুপচাপ থাকে। হাওয়া বইছে, জানালার বাইরে আলো পড়ছে হাফসার মুখে। অনেকদিন পর হাফসাকে দেখে আরিয়ান শুধু হাফসার দিকে একভাবে তাকিয়ে আছে। তুমি জানো আমি প্রতিদিন এই জায়গায় আসি, শুধু ভাবি তুমি হেসে বলবে আরিয়ান আজ কোথাও একটা ঘুরতে চাই, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। তোমার এই কথাগুলো অনেক মনে পড়েছে, তারপরও তোমার দেখা পাইনি একটাবার। তুমি পাগল নাকি? কেন এত নিজেকে কষ্ট দিচ্ছ? আমাকে এতটাই ভালোবাসো যে ভুলতে পারছো না? আমি অনেক প্রেশারে ছিলাম, আর তুমি কেন এমন কষ্ট দিচ্ছ নিজেকে? কারণ ভালোবাসা কখনো হারে না। আমি শুধু প্রহরের উপর প্রহর বুনেছি, কখন আমাকে আরিয়ান বলে ডাক দিবে। যে ভালোবাসে সে শুধু অপেক্ষা করে, ঠিক যেমন আমি করছি। সেই দিন দুজনের চোখে জল আসে, কিন্তু কেউ কাঁদে না। ভালোবাসা থাকে, কিন্তু সময় তখন তাদের বিরুদ্ধে। হাফসা চলে যায়, পেছনে শুধু বলে যায়, আরিয়ান তুমি ভালো থেকো। আরিয়ান সেই কথাটাই হাজারবার মনে মনে আওড়ায়, কিন্তু ভালো থাকা যেন তার পক্ষে অসম্ভব হয়ে যায়। বন্ধু, জীবনে অনেক হাসি খুশি ছিলাম, কেন যে প্রেম করতে গেলাম। জীবনের সবচেয়ে বেশি কষ্ট আজকে হাফসার কথা শুনে পেলাম, যে এমন করে বদলে যাবে আমি ভাবতেই পারিনি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কি আর বলবো বন্ধু, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। হাফসা ভাবি যে এমন কাজ করতে পারে সেটা কল্পনাও করতে পারিনি। আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, পুরো আকাশ পাতাল পার্থক্য বন্ধু। কালকে হাফসার সঙ্গে কথা বলতে হবে। ও আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন বুঝতে পারতেছি না। ও তো কথা দিয়েছিল আমার পাশে সারা জীবন থাকবে, এখন কেন এমন কথা বলতেছে? বন্ধু, কালকে আমি কথা বলবো হাফসা ভাবির সাথে। কি প্রবলেম হয়েছে শুনতে হবে, হয়তো কোনো প্যারায় আছে, নইলে এমন কথা বলার কোনো কারণ আমি দেখতেছি না। আরিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হাফসার এমন বিহেভিয়ার। আরিয়ান কখনো আশা করেনি হাফসা হঠাৎ কেন এত বদলে গেল, সেটা আরিয়ানের অজানা। পরের দিন কলেজে। কি ব্যাপার আরিয়ান, কিছু বলবে নাকি? যদি কিছু বলো তাহলে দাঁড়াবো, আর না হলে ক্লাসরুমে ঢুকবো। কি ব্যাপার হাসছা, তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? মনে হচ্ছে আমাকে চেনোই না। এর আগে তো কথা দিয়েছিলে সেই একসাথে সারা জীবন কাটিয়ে দিবে, আর আজ কেন আমাকে ভুলে গেলে? আমাকে ভুলে তাহলে সুখে আছো দেখতেছি। ভালো, যদি তুমি সুখে থাকতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমার সুখে আমার সুখ। তুমি যা ভাবতেছো তা না, আমি অনেক কষ্টে আছি। তোমাকে ভুলা আমার দ্বারা সম্ভব না। তোমাকে আমি কি করে ভুলে যাই বলো? তোমাকে তো আমি আমার নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম। তুমি বলতেছো তোমাকে ভুলে গেছি, তোমাকে ভুলি নাই। পারিবারিক অনেক ঝামেলার মধ্যেই আছি, আমার পরিবার আমাকে অনেক চাপে রেখেছে, আমি বুঝতে পারছি না কি করব। তুমি যত দুশ্চিন্তায় আছো, পারিবারিক চাপে আছো, আমাকে একটাবারও বলছো? আর বলবি বা কী করে? আমি তোমার কেউ হই। যদি তোমার কেউ হতাম তাহলে না বলতে। আমি তোমার কেউ না, সেই জন্য হয়তো বলার প্রয়োজন মনে করনি। আরিয়ান, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। আমি খুবই কষ্টের ভেতর দিয়ে যাচ্ছি, তুমি বিশ্বাস করো আমাকে। আমি তোমাকে কখনোই ভুলি নাই, শুধু তোমার সামনে অভিনয় করে গেছি। তারপর আমি তোমাকে কখনো ভুলতে পারিনি, বিশ্বাস করো। কি করে বিশ্বাস করব তোমাকে বলো? আজ কতদিন হয়ে গেল তুমি আমার সাথে ঠিক মতো কথা বলো না, ঠিক মতো কলেজে আসো না, আমাকে ফোন করো না। আমি একদম পাগলের মতো হয়ে গেছি তোমার জন্য, আর আমাকে তোমার তো মনেই পড়ে না। এটা ভুল কথা, বুঝতে পারছো? আমি তোমাকে কখনো ভুলতে পারিনি, পারবোও না। আর রাগ করো না, তোমার রাগ কিভাবে ভাঙতে হয় সেটা আমার কিন্তু ভালো করে জানা আছে। কিন্তু এখন কলেজে আছি, তাই কিছু বলতে বা করতে পারলাম না। তাই নাকি? এতদিন কষ্ট দেওয়ার খুবই রোমান্টিক ভাব দেখাচ্ছ। তুমি আনরোম্যান্টিক, আমি কি তোমার মতো নাকি? আমি ঠিকই রোম্যান্টিক, আমার মতো রোম্যান্টিক বউ তুমি কখনো পাবে না, বুঝতে পারছো? জি ম্যাডাম, আপনি যেটা বলবেন সেটাই ঠিক। কে কত বেশি রোমান্টিক সেটা তো বিয়ের পরে দেখা যাবে। আর আজকে থেকে আমাকে সময় মতো ফোন দিবা। যদি ফোন না দিছো না, সোজা তোমার বাড়ি চলে যাব। তোমাকে অনেক মিস করি। রাতে তোমার সাথে কথা না বলতে পারলে আমার ঠিক মতো ঘুম আসে না। ঠিক আছে বাবা, তোমাকে ফোন দিব না, আর রাগ করো না। অবশ্য তোমাকে এর আগে দেখলে অনেক কিউট লাগে, তার আগে তোমার দুই গাল ফুলে যায়, দেখতে অসম্ভব ভালো লাগে। তাই না? আমি রাগ করতে চাই, তোমার ভালো লাগতেছে না? আচ্ছা, আজকে দেখা করি। অনেক দিন হলো তোমার আদর পাই না। আজকে বাইরে চলো না, একটু
দেখা করি। তোমাকে অনেক জড়িয়ে ধরার ইচ্ছা হচ্ছে, তোমাকে একটা কিস দেওয়ার ইচ্ছা হচ্ছে। না না, এই কাজ করা যাবে নাকি? বাড়িতে সবাই সব সময় আমার দিকে নজর রাখে। আমি চাই না আমার জন্য কোনো অপমানিত হও। আর তুমি তো জানোই আমার ভাইয়ের কত রাগ, তোমার সাথে ঝামেলা হবে সেটা আমি চাই না। কিছুদিন ওয়েট করো, আগে বিষয়টা ঠান্ডা হোক। তোমার জন্য আমি সব করতে রাজি, অপমান তো কিছুই না। আমার কাছে যদি তুমি বলো আমি তোমার সাথে দেখা করতে চলে আসব, তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? বিষয় সেটা না। আমি চাইলে তুমি অপমানিত হও আর আমার ভাইয়ের চোখে তুমি নিচু হয়ে যাও। আমরা ভেবে চিন্তে কাজ করব। আমাদের কেউ খারাপ ভাবুক, সেটা কি তুমি চাও? অবশ্যই না। আমি কেন চাইবো যে আমাদের সবাই খারাপ বলুক? আমি কখনোই চাইবো না। আমরা সবার ভালোবাসার দোয়া নিয়েই একে অপরের সঙ্গী হব, বিয়ে করব। কারোর বদদোয়া নিয়ে নয়। তুমি যা বলবে সেটাই। কি হয় না হয় আমাকে ফোন করে জানিও প্লিজ। দুজনের প্রতি তাদের দুজনের এরকম ভালোবাসা আজ আবারও প্রকাশ পেল। আরিয়ান খুবই ভয়ে আছে, কি তার উপরে নিতে পারবে, পরিবার কি রাজি হবে? সকালে করে হাফসা, তুই কালকে রাতে কার সাথে কথা বললি? তোর কিন্তু অনেক সাহস হয়ে গেছে। তোর ভাই যদি জানতে পারে তবে কিন্তু তোর খবর আছে। আমি কিন্তু সব জানি তুই আরিয়ানের সাথে কথা বলছিলি। আমাকে বাধ্য করিস না তোর ভাই এবং তোর বাবাকে বলতে। এখনো সময় আছে, আরিয়ানকে ভুলে যা। মা, তোমরা যে যাই বলো, আমি আরিয়ানকে অনেক ভালোবাসি। আমি আরিয়ানকে বিয়ে করব। পৃথিবী উল্টে গেলেও আমি আরিয়ানকে ভুলতে পারবো না। ওকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। তোমাদের যা করার তোমরা তাই করো, আমার কোনো সমস্যা নেই। দেখ মা হাফসা, এমন পাগলামি করিস না। তুই তোর ভাইকে চিনিস না। ও যদি রেগে যায় ও কিন্তু তোর বাবার কথাও শুনবে না। আর আরিয়ান এর মধ্যে এমন কি আছে? আর সবচেয়ে বড় কথা হলো আরিয়ান তোর চেয়ে অনেক ছোট। সমাজ কি বলবে? সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তোর জন্য এইটা ভালো হবে, তুই ওকে ভুলে যা। সম্ভব না আমা। আমি আরিয়ানকে কথা দিয়েছি, আমি ওকে কখনো ছেড়ে যাব না। আমি আরিয়ানের সাথেই বাঁচবো, আরিয়ানের সাথেই মরবো, এটাই ফাইনাল। আর ভাইয়া আমার কি করবে? আমার ভালো মন্দ আমি বুঝি। আর তোমরা আছো সমাজ নিয়ে। সমাজ কি আমাদের খেতে দেয় নাকি বাজার করে দেয় যে তোমরা সমাজের দোহাই দাও? সমাজের কথা মতো চলতে হবে কেন? আজব কথা, এগুলো আর বলবা না প্লিজ। দেখ হাফসা, এভাবে আর জেদ করিস না। অনেক হয়েছে। আর এগুলো নিয়ে আর কোনো কথা বলিস না। তোর সাথে আমার তর্ক করার কোনো ইচ্ছা নেই। তোর বাবা আসুক, ওর বাবা বিষয়টা দেখবে। সকাল সকাল তোর সাথে আমি ঝগড়া করতে পারবো না। হাফসার মা রেগে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে হাফসা রেগে নিজের ঘরের দিকে চলে গেল। তার মনে প্রচন্ড রাগ। সে পর্যন্ত পরিমাণে হাফসার মা রেগে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে হাফসা রেখে নিজের ঘরের দিকে চলে গেল। তার মনে প্রচন্ড রাগ। সে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে। আরিয়ানের বিপক্ষে কোনো কথাই হাফসা শুনতে পারে না। ইতিমধ্যে হাফসার বাবা এসে হাজির। ও তুমি এসেছো? আমি আর পারলাম না। তোমার মেয়ের সাথে আমার আর এ বিষয় নিয়ে কথা বলা সম্ভব না। তোমার মেয়ে তুমি বোঝো কি করবে না করবে। ওকে সব সময় উল্টাই বোঝে। ও আরিয়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, ওর এক কথা। কি বলতেছো এসব? এতদিনে ঠিকই ছিল, আবার হঠাৎ করে কি হয়ে গেল? দিনে দিনে বড় হচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, কারো কথা শোনে না। তোমার কথা শোনে না, আমার কথা শোনে। দাঁড়াও, ওর ভাইকে ডাক দেই। এই কথা বলে হাফসার বাবা তার ভাইয়াকে ডাকতে রুমে গেল। রাকিব, তাড়াতাড়ি বাইরে আয়, তোর সাথে কথা আছে। বাবার গলা শুনে রাকিব তড়িঘড়ি করে শার্ট পরে বাইরে বের হলো। কি ব্যাপার বাবা, কি হয়েছে? নতুন করে আবার কি সমস্যা তৈরি করলে? হাফসা, আমার এগুলো ভালো লাগছে না। তোমাকে কতদিন ধরে বলতেছি যে ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তুমি তো আমার কথা শুনোই না। কি রে হাফসা, তোর কি সমস্যা? তোর জন্য কি আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে? তুই এগুলো কি করতেছিস? দেখ হাফসা, তোকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই যদি আর একবার আরিয়ানের কথা মুখে আনিস, তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। আমার মাথা গরম করিস না। 4-5 দিনের ভিতর তোর বিয়ে ঠিক করে তোকে বিয়ে দিয়ে দিব। এর ভিতর কোনো সিক্রেট সৃষ্টি করবি না, বলে দিলাম তোকে। তোর ভাই যা বলেছে সেটা শুনে কথাটা একবার ভাবিস। আর তুই বা কেমন মেয়ে হয়ে ছেলের সাথে প্রেম করিস? তোর সমবয়সী হলে তখন একটা কথা ছিল, এমনি কেউ সম্পর্ক মেনে নেয়?
তুমি সিনিয়র, ওই ছেলেটা হলো জুনিয়র। ওকে দেখলেই তো কেমন জানি ছোট ছোট লাগে। তোর সাথে আর যায় না তো। আমাকে যদি তোমরা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি এমন কিছু করে বসবো যা তোমরা কল্পনাও করতে পারতেছো না। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। আমি আরিয়ানকে ভালোবাসি। আমি বিয়ে করলে ওকে বিয়ে করব। অন্য কাউকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। তুই কালকে কলেজে যাবি, গিয়ে আরিয়ানকে নিষেধ করে দিয়ে আসবে। ও যেন তোকে ফোন বা SMS, তোর সাথে সরাসরি কথা বলা, তোকে যেন কোনো ডিস্টার্ব না করে। আমি গেলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তোকে ভালোই ভালোই বলে দিলাম, বিষয়টা ওকে ক্লিয়ার করে বলে দিস। কাল থেকে তোদের মধ্যে যেন আমি আর কিছু না শুনি, খবরদার। হাফসা তার ভাইয়ের কথাগুলো শুনে মন খারাপ করে কান্না করতে করতে চলে গেল। হাফসা এখন একা হয়ে গেছে। তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার মতো, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। কিন্তু তার মনে অনেক সাহস, সে হার মানবে না। পরের দিন কলেজে হাফসা কলেজে ফিরে আসে, কিন্তু মন এখনো আগের দিনের ঘটনা থেকে মুক্তি পায়নি। তার চোখে লুকোনো দুঃখ আর একাগ্রতা। আরিয়ানের কথা বারবার মনে পড়ছে। হাফসা আরিয়ানকে ভুলতে পারছে না। তারপরে তার পরিবারের সবার চাপ, তার একলা কাঁধের উপরে সে আর সহ্য করতে পারতেছে না। এদিকে হাফসার ভাই আরিয়ানকে তার বোনের সাথে কথা বলতে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়ে গেছে। যদি কথা বলতে শুনে বাধে দেখে, দুজনের অবস্থাই খারাপ করে ফেলবে। সেই ভয়ে আরিয়ান হাফসার সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। আরিয়ানও নিজের দিকে মনোনিবেশ করতে পারছে না। প্রতিদিন কলেজে এসে হাফসার জন্য অপেক্ষা করে, কিন্তু ওকে দেখার সাহস পাচ্ছে না। ও যেন আমার জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু এই পারিবারিক বাধা কিভাবে অতিক্রম করব? আমি হাফসাকে ছাড়া থাকতে পারি না। হাফসাকে কি আমি কখনো আমার নিজের করে পাবো? সে আগের মতো কি ওর সাথে আমি সময় কাটাতে পারবো? একসাথে বসে চাঁদ দেখা, ফুচকা খাওয়া, আড্ডা দেওয়া, আরও কত কি, তাকে ভোলা আমার কাছে অসম্ভব। এদিকে হাফসার বন্ধুদের সাথে দেখা হয়। তারা ঠিক করে আরিয়ানের সাথে মিলিত হয়ে হাফসার বাবা মার কাছে সঠিকভাবে বোঝানোর একটি পরিকল্পনা করবে। তাদের একটাই কথা, যেভাবেই হোক দুজনের পরিবারকে রাজি করাতে হবে, না হলে দুটি জীবন ধ্বংস হবে। হাফসা, আমরা জানি তোমার মা খুব রাগী, কিন্তু তুমি ওর ভালোবাসার কথা বোঝাতে পারবে। আর আমরা তোমার পাশে আছি। তুমি একদম ভয় পেও না। তোমার পাশে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি মনে সাহস শক্তি সব একত্রে করে দাঁড়িয়ে যাবে। আমরা তোমার পাশেই আছি। তোমার ভয় পাবার কোনো কারণ নেই। হাফসা ধীরে ধীরে সাহস পায়। পরদিন হাফসা আর আরিয়ান কলেজে দেখা করে। তারা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর হাফসা সিদ্ধান্ত নেয় মায়ের সঙ্গে সরাসরি কথা বলার জন্য প্রস্তুতি নেবে। আর তার সাহস আরো দ্বিগুণ করতে তার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আর সবাই মিলে একত্র হয়ে তাকে সাহস যোগাচ্ছে। যেভাবেই হোক রাজি করাতেই হবে। আমি জানি এটা কঠিন, কিন্তু আমরা দুজনেই চাই। সত্যি ভালোবাসার জন্য লড়াই করতে হবে। আর যতদিন আমি তোমাকে আমার না করে পারছি, ততদিনে লড়াই থামবে না। ততদিন চলবে, যেদিন আমরা মিলিত হব সেদিনই লড়াই আপনা আপনি থেমে যাবে। তুমি কি আমার পাশে থাকবে? আমি তোমার পাশে থাকবো। সব বাধা কেটে আমরা একসাথে থাকবো। তুমি আমাকে সব সময় তোমার পাশে পাবে। তোমাকে তো অনেক আগে কথা দিয়েছিলাম, বাঁচলে তোমার সাথে, মরলেও তোমার সাথে, যা করব দুজনে একসাথে। আমি আমার কথা থেকে বিন্দু পরিমাণ পিছু হটতে রাজি নই। কিছুদিন পরে বন্ধুরা সাহায্য করে। আরিয়ান এবং হাফসা মায়ের সঙ্গে কথা বলে। তারা ধীরে ধীরে হাফসার মায়ের কাছে নিজেদের ভালোবাসা বোঝায়। ভয়ে ভয়ে দুজন বলতেছে। এদিকে হাফসার মায়ের অনেক রাগ হচ্ছে। তারপরে সে ধৈর্য সহকারে শুনতেছে কথাগুলো, কারণ এখানে তার মেয়েটার সারাটা জীবন জড়িয়ে রয়েছে। হাফসার মা প্রথমে রাগ দেখালেও শেষ পর্যন্ত হাফসার এবং আরিয়ানের ভালোবাসার গভীরতা বুঝতে পারে। মা, আমি ওকে ছাড়া থাকতে পারি না। ও আমার জীবন। আমি চাই আপনি ওর সঙ্গে আমাদের সম্পর্ক মেনে নাও। আমরা কি দোষ করেছি বলো? আমরা তার কোটি কোটি টাকা চাচ্ছি না। তোমাদের দোয়া নিয়ে আমাদের জীবনটা শুরু করতে চাই। যদি দোয়া নাই নিতে চাইতাম, তাহলে কখনোই তোমাদের এভাবে হাতে পায়ে ধরে রাজি করাতাম না। দুইজন মিলে গিয়ে বিয়ে করে নিতাম, পরে ঠিকই মেনে নিতে। কিন্তু আমরা শুভ কাজ অশুভ কাজে রূপান্তরিত করতে পারবো না, তাই তোমাদের হাতে পায়ে ধরে রাজি করাতে এসেছি। আজকে আর না করো না। হাফসা, তুমি যদি সত্যিই ভালোবাসো, আমি তোমার পাশে আছি, কিন্তু বাবা ও ভাইকে বোঝাতে হবে। তোমার বাবা ভাইকে বোঝানোর দায়িত্ব তোমাদের। আমি কিন্তু এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এই দায়িত্বটা তোমরাই নিয়ে নাও। দেখো তোমরা রাজি করাতে পারো কি না।
আন্টি, আপনার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আঙ্কেল আর ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমাদের। যেভাবে হোক আমরা রাজি করাবো। শুধু একটা কথা, আপনি আমাদের পাশে দেখবেন, আপনি আমাদের সাপোর্ট করলেই হবে। তারপর সবাই মিলে আরিয়ানের বাবার সাথে কথা বলার জন্য তাদের বাড়ির দিকে যাচ্ছে। আরিয়ানের বাবা কি রাজি হবে? আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি আরিয়ানের বন্ধু। আমরা সবাই আপনাকে একটা কথা বলতে আসছি। প্লিজ আপনি আমাদের ফিরিয়ে দিবেন না। আমরা অনেক আশা নিয়ে আসছি। বলো। তোমরা সবাই তো আমার ছেলের মতো। তোমরা আমাকে পরপর ভাবছো নাকি? তোমরা নির্ভয়ে বলতে পারো। আসলে আঙ্কেল, আমরা আরিয়ানের ব্যাপারে কথা বলতে আসছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনাকে কিছু বলতে এসেছি। আপনাকে রাজি হতে হবে। অবশ্যই রাজি হবেন তো? বলেন। আচ্ছা, কি বিষয়ে কথা বলতে আসছো? বিষয়গুলো একটু খুলে বলো। আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না। যা বলতে চাও খুলে বলো। আসলে আঙ্কেল, আমরা সবাই আরিয়ানের বিয়ের বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি তো সবাই জানেন আমরা অনেক আশা নিয়ে আসছি আপনার কাছে। এখন দেখো, আমি সবই জানি ওদের সম্পর্কের বিষয়, কিন্তু তোমরা এটা ভেবে দেখলে যে হাফসা আর আরিয়ানের বয়সের পার্থক্য আছে অনেক। সমাজের মানুষ কি বলবে আমাদের? আঙ্কেল, সমাজের চিন্তা করবেন না। সমাজ শুধু পারেই সমালোচনা করতে, এই ছাড়া আর কিছুই পারে না। আর বয়স তো মাত্র একটা সংজ্ঞা। খুব হলে ওরা দুজন 1 বছরের পার্থক্য হবে, এর চেয়েও বেশি হবে না। আর ওরা একে অপরকে অনেক ভালোবাসে। আচ্ছা, তোমার কথা বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়। আরিয়ান এমন কি দেখলো যে ওর বয়সের বড় মেয়েদের বিয়ে করতে হবে? আঙ্কেল, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন আপনি সম্পর্কটা মেনে নিন প্লিজ। যদি ওরা দুজন ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তখন কিন্তু মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। প্লিজ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। তোমরা আরিয়ানকে নিয়ে এসো, আমি ওর সাথে কথা বলে ওদের বিয়ে বিষয়ে কথা বলতে চাই ওর সাথে। তাদের মনের দৃঢ় বিশ্বাস যেভাবেই হোক রাজি করাতে হবে। আরিয়ানের মা ও বাবা ধীরে ধীরে এই সম্পর্ককে মানতে শুরু করে। বন্ধুরা পাশে থাকে। সকলের সাহায্যে পারিবারিক চাপ কমতে থাকে। শেষ পর্যন্ত সবার সম্মতিতে হাফসা এবং আরিয়ান পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করে এবং কলেজ জীবন শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। ভালোবাসা কখনো সহজ হয় না। বাধা, রাগ, অভিমান সব কিছু থাকে, কিন্তু যদি সত্যিই ভালোবাসা থাকে সব বাধা অতিক্রম করা সম্ভব। আর হাফসা ও আরিয়ানের গল্প তাই প্রমাণ করলো। ভালোবাসা সব শেষে জয়ী হয়। কলেজের দিন শেষ হয়েছে। এখন সময় এসেছে হাফসা ও আরিয়ানের সম্পর্ককে পারিবারিক অনুমোদন দিয়ে চূড়ান্ত রূপ দেওয়ার। হাফসা, আমি দেখেছি তুমি সত্যি আরিয়ানকে ভালোবাসো। আরিয়ানও সততার সঙ্গে তোমার ভালোবাসার প্রমাণ করেছে। আমরা রাজি, কিন্তু ভয় হচ্ছে একটা বিষয় নিয়ে। সেটা হলো তোমাদের সম্পর্ক কি আরও গভীর হবে নাকি সম্পর্ক ভেঙে যাবে। আমার ভিতর শুধু একটাই ভয় কাজ করতেছে, কারণ ওদের দুজনের বয়সের পার্থক্য তো মোটামুটি ভালোই। তাই বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। বাবা ধন্যবাদ। আমি আপনাদের আশীর্বাদ চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে আমরা সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে চাই। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করলেই হবে। আর আপনি যা ভাবছেন তা কখনোই সম্ভব না, কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর আমরা একে অপরকে ছাড়া তো দূরের কথা, কোনো সময় আলাদা হব। আর বয়স তো মাত্র সংখ্যা। আমাদের সম্পর্ক আরও গভীর হবে, ভালোবাসা বাড়বে, তবে কমবে না। তোমরা একে অপরকে সত্যিই ভালোবাসো, সেটাই স্পষ্ট। আমরা তোমাদের পাশে আছি। তবে এখন কিন্তু তোমাদের সামনের পথটা কঠিন হবে। তোমাদের সব কিছু নামিয়ে নিয়ে চলতে হবে, তোমাদের সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে। অনেকে অনেক রকম কথা বলবে, সেগুলো কিন্তু তোমাদের সহ্য করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এরপরে কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ এগুলো লেগেই থাকে। তাই সেগুলোকে কেন্দ্র করে বড় কোনো ঝামেলা তৈরি করবে না। সব কিছু বাদ দিতে পারলে তোমরা অনেক সুখে থাকবে। আমাদের দোয়া তো আছে তোমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। অবশেষ আপনারা সবাই রাজি হলেন। আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব সেটা বলে বোঝাতে পারবো না। এই কয়েকদিনে অনেক প্যারার ভিতর ছিলাম আমরা সবাই। শুধু আরিয়ান ও হাফসাদের বিষয়গুলো কি এখন মনে হচ্ছে মাথার মধ্যে কি যেন নেমে গেল। অনেক প্রেশারে ছিলাম। অবশেষ আমার বন্ধুর বান্ধবীর ভালোবাসা পূর্ণ পেলাম।
অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? তোমরা ছেলে বলেই তো এত কিছু হলো। তোমরা যদি না থাকতে তাই সম্পর্কে সব বাধ্য হতো কি না আমি বলতে পারি না, কারণ আমরা তোমাদের মতো কখনোই ভেবে দেখিনি। আমরা তো শুধু আমাদের রাগ অভিমান সমাজ বয়স এগুলো পেয়েছিলাম, কিন্তু ভালোবাসা গভীরতা ভালোবাসার টান এগুলো তো আমরা দেখিনি, যেগুলো তোমরা আমাদের বুঝিয়েছো। তোমরা তো তোমাদের বন্ধুর জন্য অনেক কিছু করেছো। বন্ধুদের এমনই হওয়া উচিত। বন্ধু, তোদের যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারতেছি না। তোরা যে আমাদের কত উপকার করলি সেটা বলে বোঝাতে পারবো না। তোরা সবাই আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিস। দেখতে বড় অনেক বড়সড় একটা ট্রিট দেবে বন্ধু। অবশ্যই বন্ধু, অপেক্ষা করতেছি। তোর পকেট থেকে সহজে টাকা বের করা যায় না, এটাই তো সুযোগ তোর কাছে। এবার ভাবমধ্য টাকা টাকা বের করে নিব। অবশ্যই এবার একটা বড়সড় ট্রিট দিস বন্ধু। অবশ্যই। তোরা কোথায় যেতে চাস, কি খেতে চাস বল। তোরা যা বলবি আমি তাই করব। কিন্তু আবার তোরা জানি এমন কিছু বলিস না যেটা আমার সাধ্যের বাইরে। আমার সাধ্যের ভিতরে কিছু একটা বলিস যাতে আমি অ্যাফোর্ড করতে পারি। সমস্যা নেই, তোমাদের সবাইকে নিয়ে একসাথে ট্যুরে যাব। আমাদের হাজি মনে হয়ে যাবে, প্লাস তোমাদের ঘোরাও হয়ে যাবে। আমাদের হানিমুনও হয়ে যাবে আর তোমাদের ঘোরাও হয়ে যাবে। দুইটা একসাথে হলে খারাপ হবে না। তোমাদের সবাইকে নিয়ে সাজিয়ে ঘুরতে যাব। যাবে তো? সব খরচ আমাদের দুইজনের, তোমাদের একটাও খরচ করতে হবে না। তোমরা আমাদের যে উপকার করেছো এটা তার কাছে সামান্য একটা উপহার। বন্ধুরা যদি বন্ধুদের দেয় এটা কেমন হয়? এটা একটা সামান্য ট্রিট বলতে পারো। কি রে, কি ব্যাপার হাফসা? ওরা একাই কী সব করছে, আমি কি তোদের পাশে ছিলাম না? শুধু ওদেরই বলি, আমাদের তো কিচ্ছু বললি না। তাহলে আমার প্রাণের বান্ধবী, তোদের আবার কিছু বলা লাগে নাকি? এমনি আবার সাথে চলে যাবি। সেই ছোট থেকে আমরা একসাথে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথে চলাফেরা করেছি তোদের এইখানে। তাই যাই বল, সবাই একসাথে ঘুরতে যাব নাকি? সবাই কি বলো? না না, এটা কেমন করে বলতো বন্ধু? আর ডিবেট না না, এটা কেমন করে বলতো? তোমরা দুইজন দুইজন যাবে খালি মনে, আমরা তার ভিতর কি করে যাই বলো? আমরা অন্য এক সময় যাব। তোমাদের সাথে একসাথে গেলে বিষয়টা ভালো দেখাবে না, বুঝতে পারলে তোরা? তো একসাথে টাইম স্পেন্ড করবি, দুজন দুজনকে ভালো করে বুঝবি। তার ভিতরে আমরা গিয়ে কি করব? শুধু কাবাব মে হাড্ডি হয়ে থাকবো। এগুলো দিয়ে কথা না বলাই ভালো। এখনো তো বিয়েটাই হলো না। আগে বিয়ের কাজ শেষ হোক, তারপরে হানিমুন ট্রিট এগুলো সব নিয়ে একসাথে বসে আলোচনা করা যাবে। কলেজের বন্ধুরাও আনন্দে আছে। তারা ছোট্ট এক সারপ্রাইজ বিয়ের আয়োজন করে। সবাই অনেক হাসি খুশি, সবাই আনন্দ ভাগ করে দিতেছে। যে বিয়ে হওয়ার কথা ছিল না সেই বিয়ে আজকে ধুমধাম করে বিয়ে হচ্ছে। শেষে আমাদের প্রিয় জুটি একসাথে, আমরা সাকসেস। আমরা ওদেরকে একসাথে করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ভাবতে তো পারিনি যে ওদেরকে একসাথে করতে পারবো বা ওদের বিয়ে দিতে পারবো। যাই হোক, এখানে আমাদের সবার অনেক অবদান আছে, তাই এগুলো সবাই মিলেই সেলিব্রেট করা ভালো। হাফসা, আজ থেকে তুমি শুধু আমার প্রেমিকা নও, আমার জীবন সঙ্গী। আমি চিরকাল তোমার পাশে থাকবো। তুমি শুধু আমাকে সাপোর্ট করো, আমার সুখ দুঃখে পাশে থেকো। তোমাকে আমি আমার নিজের উপরে রাখবো, আমার নিজেরাও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। ওকে কখনো ছেড়ে যেও না। আমার কোনো কথাই যদি ভুল হয় বা কষ্ট পেয়ে থাকো আমাকে সরাসরি বলে ফেলবে, কিন্তু আমাকে ছেড়ে চলে যাবে না। আজ থেকে আমরা একজন হয়ে যাব। আরিয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি আমার শান্তি, আমার সব। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তোমাকে আমি আমার নিজের কাছে আগলে রাখবো। তোমাকে কোনো সময় কষ্ট পেতে দেব না। তোমাকে এত পরিমাণ ভালোবাসবো তুমি দুনিয়ার সবাইকে ভুলে যাবে আমার জন্য। ভালো লাগতেছে, আজকে থেকে তোমার বুকে ঘুমাতে পারবো। সেম টু ইউ। আমার অনেক ভালো লাগতেছে। আজকে থেকে আমরা বিনা বাধায় একসাথে থাকবো। তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তোমার এই গোলাপের ঠোঁটে কিস করব, তোমাকে আদর করব। এখন আর আমাদের কোনো ভয় থাকবে না। বিনা ভয়ে আমরা একে অপরের কাছে পাবো। এই মুহূর্তে সময় যেন থেমে গেছে। বন্ধুদের হাসি, পরিবারের আনন্দ, ভালোবাসার উষ্ণতা সব মিলিয়ে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন ডিটেলস। হাফসা সাদা লেহেঙ্গা পরে বসে আছে, চোখে কৌতূহল ও উত্তেজনা। আরিয়ান সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকে, চোখে ভালোবাসার ঝিলিক। পরিবার ও বন্ধুরা তাদের আশীর্বাদ দেয়।
ছোট ছোট রোমান্টিক মুহূর্ত ঘটে, হাত ধরে রাখা, চোখে চোখে কথা বলা, ধীরে ধীরে একসাথে আসা। ভালোবাসা সবশেষে জয়ী হয়। বাধা, অভিমান, সামাজিক চাপ সবকিছু অতিক্রম করে সত্যিকারের প্রেমকে স্থায়ী করা যায়। হাফসা ও আরিয়ানের গল্প প্রমাণ করলো প্রেম কখনো হারায় না, প্রেম বারবার ফিরে আসে। প্রেম কখনো অতীত হয়ে ফিরে আসে, প্রেম কখনো বর্তমানে ফিরে আসে। ভালোবাসার মানুষদের কখনো ভোলা যায় না। এদিকে হাফসা ও আরিয়ানের সম্পর্ক যেন এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করলো। সবার মাঝে সবাই তাদেরকে নিয়ে অনেক উচ্ছ্বাস করতেছে, অনেক ভালো সময় কাটতেছে। বিয়ের পর তারা নতুন জীবন শুরু করে, বন্ধুরা পাশে থেকে উদযাপন করে, পরিবার আশীর্বাদ দেয়। সবার ভালোবাসার দোয়া দিয়ে তাদের সম্পর্ক শুরু হলো। সারা জীবন একসাথে থাকবে বলে তারা প্রতিজ্ঞা করলো এবং একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখার অঙ্গনে আবদ্ধ হলো। সকালে হাফসা আর আরিয়ান ঘরে বসে চা খায়। হাফসা মাথা রেখে আরিয়ানের কাঁধে ঘুমায়। এই শান্তি, এই ভালোবাসা তুমি ছাড়া অসম্ভব হতো না। তুমি এখন আমার পাশে আছো বলেই ভালোবাসাটা আমি পরিপূর্ণ লাগছে। তোমাকে বেড়ানো অনেক খুশি, আমার অনেক আনন্দ হচ্ছে। আমরা দুজন এখন একসাথে বসে চা খাচ্ছি। তুমি আমার পাশে আছো বলেই সময়টা যেন অন্যরকম এক হারিয়ে গেলাম। আমাকে তোমার ভালোবাসায় বেঁধে রেখো, আর কিছুই চাই না তোমার কাছে। বিয়ের পর মনে হচ্ছে আর একটু বেশি রোমান্টিক হয়ে গেলে তুমি। এমন একটা সময় ছিল তুমি আমাকে আপু আপনি করে বলতে, আর এখন আমার কোলে শুয়ে পড়তেছো, আবার কাঁধে ঘুমাচ্ছ, কত রকমের রোমান্টিক কথা বলতেছো। যদি আসো আমাদের বিয়ে না হতো তাহলে কি আমাদের এমন করে একসাথে থাকা হতো? তোমার বুকে ঘুমাতে পারতাম, তোমার সাথে আলিঙ্গন ভালোবাসায় জড়াতে পারতাম। আজ তোমাকে পেয়ে গেছি, পৃথিবীর সব সুখ এখন আমার ঘরে। শেষ। তাদের গল্প শেষ হলো আনন্দে, ভালোবাসায়, বন্ধুত্বে ও পরিবারের আশীর্বাদে। জীবনকে তারা একসাথে উপভোগ করবে, প্রতিটি মুহূর্তে প্রেমের মূল্য বোঝাবে। ঠিক এমন করেই প্রতিটি ভালোবাসা পূর্ণতা পাক। ভালোবাসা কাউকে হাসায় তো কাউকে কাঁদায়, কিন্তু এই গল্পের ভালোবাসা সবাইকে হাসিয়ে দিয়ে গেল, সবাইকে খুশি করে দিয়ে গেল। পৃথিবীর সকল ভালোবাসা এমন করেই পূর্ণতা পাক, আর না পাওয়া ভালোবাসা সবাইকে কাঁদিয়ে যাক। ভালোবাসার পূর্ণতা সমাপ্ত।